এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 18.5 লাখ শিক্ষার্থী। প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তিত অভিভাবকরা। প্রস্তুতি ভালোই, শিক্ষামন্ত্রীর যে নিয়ম কানুন করছে সেটাও ভালো। সিসিটিভি ক্যামেরা সরকার দিচ্ছে, আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। নওগাঁর নিয়ামতপুরে বাবা মা সহ 2 সন্তানের মরদেহ উদ্ধার, গলায় ধারালো অস্ত্র এবং মাথায় আঘাতের চিহ্ন। পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্যেই এই হত্যা। হাম পরিস্থিতির মধ্যেই রাজশাহী মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, চিকিৎসা সেবা ব্যাহত। আগামী মাসের শুরুতেই চট্টগ্রামে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের চালান, আবারও উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি। দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ সাভারবাসী, ডেঙ্গু চিকুনগুনিয়ায় ঝুঁকিতে বাড়ছে আতঙ্ক। স্প্রে করা হলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। দোকানদারি করতে পারতেছে না ভাই, মশার কামড় মশা যন্ত্রণা। অসুস্থ হয়ে যাচ্ছি, দিনে কামড়ায় রাতে কামড়ায়। সরকারের একটা পদক্ষেপ নেওয়া দরকার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি এবং সমমান পরীক্ষা। এবছর প্রায় 18.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় যা অন্তত 70,000 কম। তবে শিক্ষা জীবন প্রথমবার বড় কোনো পাবলিক পরীক্ষায় অংশ নেয় সন্তানদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, বরিশালে আছেন অমিত হাসান এবং সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন আমিরুল পাপ্পি। তবে শুরুতেই ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। হারুন, সময় মতো পরীক্ষা শুরু হয়েছে কিনা, আর কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে 4টি জেলা রয়েছে, সেই 4টি জেলায় একযোগে ঠিক সকাল 10টায় 188টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা খবর নিয়েছি সবগুলো কেন্দ্রেই কিন্তু ঠিক নির্ধারিত যে সময়, ঠিক নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় কিন্তু ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর যে কিছু কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রতে আমরা দেখেছি পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষকরা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে চেক করে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছেন এবং শিক্ষকরা যেটি বলছেন যে সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এবং আমরা দেখেছি যে এই পরীক্ষা শুরু হওয়ার আগেই আজকে প্রথম পরীক্ষা, যার কারণে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা একটু আগেভাগেই কেন্দ্রেতে চলে আসেন এবং প্রত্যেকটি কেন্দ্রেই আমরা সকাল 8টা বা 8টার আগে থেকেই আমরা ভিড় দেখেছি। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন। ঠিক 1 ঘন্টা আগে সকাল 9টায় সেই পরীক্ষা কেন্দ্রগুলো শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা একে একে সেই কেন্দ্রে প্রবেশ করেছে এবং অভিভাবকরা যেটি বলেছেন আজকে প্রথম পরীক্ষা, তারা কিন্তু কিছুটা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে প্রথম পরীক্ষা তারা অপেক্ষা করছেন এবং তারা দোয়া করছেন সন্তানদের পরীক্ষা যেন ভালো হয় এবং শিক্ষার্থীরা আসার পরেই আসলে জানা যাবে যে পরীক্ষা কেমন হয়েছে। তবে শিক্ষা বোর্ডের যে প্রস্তুতি এবং প্রশাসনের যে প্রস্তুতি সেটি আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর যে সড়কগুলো রয়েছে, যে সড়কগুলো দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে, সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে যেন নির্বিঘ্নে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা আসতে পারেন সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশনের কিছু সেবক রয়েছে, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে তারা দায়িত্ব পালন করেছেন এবং যেন কোথাও কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় আসার সময় যেন
যেন কোনো অসুবিধায় না পড়েন সেটি সিটি প্রশাসক রুকনুজ্জামান সরকার নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন প্রত্যেকটি পরীক্ষায় যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেটি আমাদেরকে জানিয়েছেন তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে, কোনো ধরনের প্রশ্ন ফাঁস যেন না হয় সে বিষয়ে তাদের কঠোর পদক্ষেপ রয়েছে এবং সার্বিকভাবে কোনো পরীক্ষা কেন্দ্রে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রস্তুতিও তাদের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন সেখানকার খবর। হারুন, আপনাকে ধন্যবাদ। বরিশালে কিন্তু সারা দেশের মতো এসএসসি পরীক্ষার যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি সকাল 9টা, সোয়া 9টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন এবং প্রবেশের সময় তাদের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো চেক করা হচ্ছে যাতে কোনো ধরনের যে নিষেধ রয়েছে জিনিসপত্র নেয়ার ক্ষেত্রে সেগুলো যাতে শিক্ষার্থীরা নিয়ে যেতে না পারে কেন্দ্রগুলোতে, সে কারণে কিন্তু তারা সেটা চেক করে তারপর প্রবেশ করিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকল কেন্দ্রগুলোতেই যে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং কেন্দ্রগুলোতে যে সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে সেগুলো দিয়েই কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেগুলো যথাযথভাবে জায়গায় ছিল এবং 10টায় শুরু হয়ে এই পরীক্ষা কিন্তু 1টা পর্যন্ত চলবে। এবং একটু জানিয়ে রাখি, বরিশাল বোর্ডের অধীনে এবার 216টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 6 জেলা ও মহানগরীর 1515টি শিক্ষা প্রতিষ্ঠানের 81,831 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছে 37,944 জন এবং 43,887 জন ছাত্রী অংশগ্রহণ করছে এই পরীক্ষায়। এবং একটু জানিয়ে রাখি যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশেও পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে মনিটরিং এর জন্য 80টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, তাতে 2 জন করে 160 জন থাকবে। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মনিটরিং টিমও কিন্তু আলাদাভাবে থাকবেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে ঘুরে তারা পরিদর্শন করবেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে অভিভাবকরা বলছেন যে বিদ্যুৎ সংকটের কারণে যে একটি সমস্যা বাংলাদেশে রয়েছে বর্তমানে, সেটি আসলে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে, বিশেষ করে কেন্দ্রে যে পরীক্ষার সময়টুকু রয়েছে, বিশেষ করে এই 3 ঘন্টা যে এলাকাগুলোতে কেন্দ্র রয়েছে সেই এলাকাগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়, বিদ্যুৎ সরবরাহ করা হয়, এমনটি তারা কিন্তু জানিয়েছেন। তাতে করে পরীক্ষার পরিবেশ সুন্দর হবে এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের যে পরীক্ষা সেটি আসলে দিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এবছর যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা নতুনভাবে অংশগ্রহণ করছেন, তাতে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ থাকবে এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে বরিশাল সহ বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রতে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। তো বরিশাল থেকে এই ছিল এসএসসি পরীক্ষার সর্বশেষ। এবার আমরা যাব সৈয়দপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী বাপ্পি, তার কাছ থেকে শুনবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। অমিত, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো যথারীতি দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং 9টার অনেক আগে থেকেই আমরা দেখেছি যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে চলে এসেছেন। বিশেষ করে যারা দূর দূরান্তের শিক্ষার্থী আছে, ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম থেকে যারা যেসব শিক্ষার্থী আছে তারা একটু আগেভাগেই চলে এসেছে আমরা দেখেছি এবং এই জন্য ট্রাফিক পুলিশ যে সকাল থেকেই শহরের মধ্যে একদম মোতায়েন ছিল যেন পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। এবং আমি আছি সৈয়দপুরে এবং এই সৈয়দপুরে 4টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 2টি হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে, একটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং একটি ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে, যার কারণে পরীক্ষার্থীদের যে নিরাপত্তা সেটি নিয়ে কোনো ধরনের সংখ্যা এখন পর্যন্ত আমরা দেখছি না। দিনাজপুর বোর্ডে এবার 1,81,854 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এখানে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হচ্ছে 283 জন। ছেলের সংখ্যা হচ্ছে 92,692 এবং মেয়ের সংখ্যা 89,162 জন এই এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবং যথারীতি আমি যেরকমটি আসলে আমরা এর আগেও ময়মনসিংহে শুনছিলাম, আপনার কাছেও শুনছিলাম যে লোডশেডিং নিয়ে একটি বড় দুশ্চিন্তা এবার ছিল অভিভাবকদের মধ্যে, যে সেই কারণে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসলে লোডশেডিংয়ের যেন না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি উপজেলায় যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটি কেন্দ্রে অন্তত একজন করে ট্যাগ অফিসার সংযুক্ত রয়েছে এবং সেই ট্যাগ অফিসাররা সেই পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা সহ সমস্ত ধরনের দায়িত্ব রয়েছে এবং যে নির্দেশনা রয়েছে যে যেন নকল না হয়, পরীক্ষার্থীরা যেন অসৎ উপায় অবলম্বন করতে না পারে,
সেই জন্য তারা তৎপর রয়েছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে পরীক্ষা ঠিকঠাক মতোই চলছে এই দিনাজপুর সহ পুরো বোর্ডের মধ্যে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে এসএসসি পরীক্ষার সবশেষ অবস্থা। আজ একযোগে শুরু হয়েছে এসএসসি এবং সমমান পরীক্ষা। সে বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নওগাঁয় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের গলায় এবং মাথায় ধারালো অস্ত্র এবং আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, হত্যাকাণ্ডের কারণ কি বলছে পুলিশ? জড়িত বা অভিযুক্ত কাউকে কি এখন পর্যন্ত তারা ধরতে পেরেছে কিনা? রওশন, আপনাকে জানিয়ে রাখি যে কিছু আগেই নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জয়ব্রত পাল ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বিষয়টি পরিদর্শন করে দেখছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যেই বিভৎস যে ঘটনাটা ঘটেছে, 4 জন একই পরিবারের 4 জনকে খুন করে এখানে হত্যা করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা ধারণা করছেন যে যেহেতু পূর্ব থেকে জমি জমা নিয়ে একটি ঝামেলা ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন এই হাবিবুর রহমান, অর্থাৎ যিনি খুন হয়েছেন তার বাবা নমির উদ্দিন। তিনি দাবি করেছেন যে যেই হত্যা করুক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি যে তারা আসলে গভীর রাতের যেই এখানে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তারা আশপাশে যারা প্রতিবেশী রয়েছেন তারা কেউ আসলে এই বিষয়টি বুঝতে পারেননি। তবে পরিবারের যেই মূল কর্তা নমির উদ্দিন তিনি জানিয়েছেন যে নিরাপত্তা বেষ্টিত বাড়ির প্রাচীর রয়েছে, সেই বাড়ির প্রাচীর টপকে গভীর রাতে কোনো দুর্বৃত্ত এখানে প্রবেশ করে এবং যেই ঘরে যিনি খুন হয়েছেন হাবিবুর রহমান, সেই ঘরের জানলা ভেঙে প্রবেশ করে তাকে খুন করা হয়েছে। এবং যেহেতু একই ঘরে তার স্ত্রী এবং ছেলে মেয়ে ছিল, তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। আর ফজরের নামাজের সময় নমিরুদ্দিন যখন নামাজ পড়ার জন্য উঠে দেখেন যে তার বাড়ির মূল যে দরজা রয়েছে সেই দরজাটি খোলা ছিল। এই খোলা থাকার পর হয়তো তিনি ভাবছেন যে ছেলে হয়তো বাইরে গেছে। তারপর ছেলেকে অনেক ডাকাডাকি করে যখন পান না, তখন তার ঘরে গিয়েও তাকে অনেকবার ডাকাডাকি করার পর যখন কোনো সাড়া পাওয়া যায়নি, তারপর তার ছেলের শরীরে হাত দিয়ে দেখে যে নিস্তেজ অবস্থায় পড়েছিল এবং বিছানা, যে চকির উপর যে বিছানা ছিল সেই বিছানাটি রক্তাক্ত অবস্থায় ছিল। পাশে হাবিবুর রহমানের বউ এবং দুই বাচ্চা মেঝেতে পড়া অবস্থায় ছিল। পুলিশ এখানে সকাল 9টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ এখানে এসেছেন এবং তারপরে যেই ঘরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘরের দরজাটি লাগিয়ে দিয়েছেন এবং সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। এবং এই ঘটনা দেখার জন্য আশপাশেও বিভিন্ন এলাকার শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে এই নৃশংস ঘটনা তারা বিচার দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে ঘটনার সবশেষ। নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আব্বাস আলী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় স্বজনদের হাতে হেনস্থার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, কর্মবিরতিতে হামে আক্রান্তদের চিকিৎসা সেবায় কতটা প্রভাব পড়ছে, আর পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? রওশন, এখন পর্যন্ত কর্তৃপক্ষের উদ্যোগ বলতে এখানে ইন্টার্ন চিকিৎসকরা যারা সকাল থেকে মানববন্ধন করছিল তাদের বেশ কিছু দাবিতে মূলত শিক্ষা, এই যে তাদের যে চিকিৎসা ক্ষেত্রটি সেটিকে নিরাপদ করতে হবে এবং একই সাথে তাদের জন্য যেন আসলে কোনো ধরনের মব সৃষ্টি বা ঝামেলা তৈরি না হয় এরকম পরিবেশ তৈরি করতে হবে। এইরকম দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতটুকু পর্যন্তই আসলে কোনো উদ্যোগ, এর বাইরে কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি এখন পর্যন্ত। তবে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে তারা কিন্তু অধিকাংশ চিকিৎসকদের একটা অংশ, অর্থাৎ তারা যদি না থাকে তাহলে কিন্তু চিকিৎসা কার্যক্রম খুব স্বাভাবিকভাবেই ব্যাহত হবে। যখন কিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিন অন্তত 15 থেকে 25 জন কিন্তু হামে আক্রান্ত রোগীরা আসছে এবং 3টি ওয়ার্ডে রেখে কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 120টি শয্যার বিপরীতে কিন্তু 400 থেকে 450 শিশু রোগী ভর্তি হচ্ছে। সুতরাং এইরকম একটি অবস্থায় যদি ইন্টার্ন চিকিৎসকরা না থাকে তাহলে শিশুদেরকে ভর্তি নেওয়া, তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেয়া, এছাড়াও তাদের যে ডায়াগনস্টিক্স নানা ধরনের সুযোগ সুবিধা
ঔষধপত্র এবং তাদেরকে তাৎক্ষণিক সেবা দেয়া সেটা থেকে আসলে বঞ্চিত হবে। তবে আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে দেশের এই জরুরি পরিস্থিতিতে তারা বিষয়টিকে মাথায় রেখেছেন এবং সেই সমস্ত ওয়ার্ডগুলোতে যেন কোনো ধরনের চিকিৎসার ব্যাঘাত না ঘটে সে কারণেই যেমন রেজিস্ট্রার চিকিৎসক রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন এবং তারাই সেটি কাভার করতে পারবেন বলে জানাচ্ছেন। তবে আমরা রোগীর স্বজন যারা আছেন বা সাধারণ রোগী যারা আসছেন তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছেন যে সকাল থেকে আসলে নানা ধরনের কাজে আসলে তারা ব্যাঘাত ঘটছে বলছেন এবং তাদের যে ওষুধপত্র দেয়া, স্যালাইন পুশ করা এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো থাকে সেখানে আসলে ব্যাহত হচ্ছে এবং তাদের যে চিকিৎসকদের যে সংকট সেটি আসলে খুব চোখে পড়ার মতো। আসলে গেল 13 তারিখ এবং 20 তারিখে যে ঘটনাটি ঘটেছিল রোগীর স্বজনদের সাথে ইন্টার্নদের, সেইটি খুবই অনাকাঙ্ক্ষিত বলে দাবি করছেন তারা এবং এই পরিস্থিতি যেন না হয় সেটির দাবিও তারা কর্তৃপক্ষের কাছে রেখেছেন। তো এই ছিল রওশন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নীলফামারীতে পাম্পগুলোতে স্বাভাবিক সময়ে যে তেল 3 দিনে শেষ হতো এখন তা 3 থেকে 6 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। অভিযোগ, তেল নিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য বাড়িতে মজুত করছেন অনেকে। ফুয়েল পাস অ্যাপ চালু হলে এই সমস্যার কিছুটা সমাধান হবে বলছেন পাম্প কর্তৃপক্ষ। মহসিন আলীর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আমিরুল বাপ্পি। গত 1 মাসেরও বেশি সময় ধরে সারা দেশের মতো নীলফামারীতেও ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো 200, কখনো 300, আবার কখনো 500 টাকার ফুয়েল নিয়ে চলছেন বাইকাররা। চাকরিজীবীরা ছুটি নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে 3 থেকে 6 ঘন্টা পর সংগ্রহ করছেন তেল। যদিও ফুয়েল স্টেশনগুলোতে জানা যায় ভিন্ন কাহিনী। রেশনিং পদ্ধতিতে পাম্পগুলো তেল দিলেও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি তেল বিক্রি হচ্ছে এখন। আগে দিনে বিক্রি হতো 1.5 থেকে 2,000 লিটার, এখন মাত্র 3 থেকে 6 ঘন্টায় সমপরিমাণের চেয়েও বেশি তেল বিক্রি হচ্ছে। নীলফামারী, ডোমার, ডিমা, জলঢাকা থেকে একদিনে হুড়ুড় করে আসতেছে। খালি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সবাই দৌড়াও। নর্মালি আমাদের পেট্রোল অকটেন প্রতিদিন 1200 থেকে 1400 লিটার বিক্রি হইতো, আর এখন মনে করেন 4000 লিটার বা 3000 লিটার যদি পাই আমরা প্রায় 4-5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে এত পরিমাণ ফুয়েল যাচ্ছে কোথায়? প্রত্যেকদিন আলাদা আলাদা পাম্পে একই মুখ বারবার দেখা যাচ্ছে। এদের কেউ বাড়িতে তেল মজুত করছেন, কেউ বা বেশি দামে বিক্রি করছেন গ্রামের দিকের খোলা বাজারে। আর তেলের লাইনে প্রতিদিনই ঘটছে মারামারির ঘটনা। এর পেছনে প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন ফুয়েল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। তেল নিচ্ছে, নেওয়ার পর আবার সাইডে যায় ট্যাঙ্কি খালি করতেছে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, বেশ কয়েক জায়গায় দেখছি। এগুলো আবার খুচরা দোকানে 300 টাকায় বিক্রি করতেছে। আর যারা তেল নিচ্ছে ওরা তেলেই শুধু নিচ্ছে, অন্য কোনো কাজ নেই তাদের। জনগণ এমন একটা অবস্থা হয়েছে, কেউ সংকট করতেছে নিয়ে যে, কেউ আবার রাখি দিচ্ছে, আর বাস্তবে কারো যে দরকার যাদের তারা পাচ্ছে না। ফুয়েল কার্ড চালু হলে এই বিড়ম্বনা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে প্রশাসনের কড়া পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে মত সবার। আমিরুল বাপ্পি, এখন, নীলফামারী। জ্বালানি সংকট এবং সরবরাহ নিয়ে আরও বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার এবং নারায়ণগঞ্জে আছেন এমরান আলী সচিব। তবে শুরুতেই দিনাজপুরের পরিস্থিতি জানতে চাই। কঙ্কন, জ্বালানি সংকটের এখন কি অবস্থা? কয়েকদিন আগে তো দাম বাড়িয়েছে, ভিড় কেমন দেখছেন গ্রাহকদের? রওশন, আপনি জানেন যে দিনাজপুরের পার্বতীপুরের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে অয়েল ডিপো, সেখান থেকে গতকালকে দিনাজপুরে শহরের মধ্যে যে 8 থেকে 10টি, তার মধ্যে পেট্রোল পাম্পে কিন্তু তেল এসেছে। বাকিগুলো কিন্তু তেল পেলেও এখনই কিন্তু তারা দেওয়া শুরু করেন। আমি এখন এই মুহূর্তে দিনাজপুর শহরের যে হাউজিং মোড়ে যে পেট্রোল পাম্পটি আছে এখানে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে, যেহেতু একটি পেট্রোল পাম্প, সকাল 10টায় তেল দেওয়া শুরু করেছে। দেখতে পিছনে কিন্তু বেশ দীর্ঘ একটি লাইন, বলা যায় 300 মিটারের মতো একটি লাইন, যেখানে সব মোটরসাইকেল গ্রাহকরা তেলের জন্য দাঁড়িয়ে আছেন। আমার সামনেও কিন্তু বেশ কয়েকটি ট্রাক, কার এগুলো কিন্তু অপেক্ষা করছে। যেহেতু সংখ্যায় একটি পেট্রোল পাম্প, ভিত্তি কিন্তু চাপ কিন্তু এখানে অনেকটা বেশি। প্রতিদিনই কিন্তু 2 থেকে 3টাতে দেওয়া হয়, সেখানে তাহলে কিন্তু চাপটা অনেকটা কম। আর আপনার এখন পর্যন্ত এখানে সকাল 10টায় তেল দেওয়া শুরু হয়েছে। আর আমার বাম পাশে যারা তেলের জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছেন, এনারা বলছেন যে তারা গত রাত 11টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। আর এখন এখান থেকে কিন্তু আরো প্রায় 10 মিটারের মতো পেট্রোল পাম্প, সেখানে তেল নিতে গেলে তাদের অপেক্ষা করতে হবে প্রায় আরো ঘন্টা দেড়েকের মতো, যে চাপটা এখানে রয়েছে।
আপনার পণ্য পরিবহনে আপনি যদি বলি যে এখন এখান থেকে দিনাজপুর কিন্তু কাঁচা শস্যের জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু পাঠানো হয়, সেখানেও কিন্তু তেলের ভাড়া বাড়ানোর কারণে ট্রাক সংকট কিন্তু তৈরি হয়েছে এবং সেটি কিন্তু ধরেন যে ট্রাক পাওয়া যাচ্ছে না এবং পাওয়া গেলেও তারা দাম অনেকটাই ভাড়া অনেকটাই বেশি নিচ্ছেন, এমনটি অভিযোগই করছেন ক্রেতারা। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে সর্বশেষ তেল নিয়ে খবর। রওশন। আমরা দিনাজপুরের পরিস্থিতি জানছিলাম, একটু নারায়ণগঞ্জে যেতে চাই। ইমরান, জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রভাব পড়েছে কিনা নারায়ণগঞ্জে? যেমনটি জানতে যাচ্ছে রওশন, জ্বালানি সরবরাহের প্রভাব যদি বলতে চাই যে বিগত যে 2 দিন আগের যে সরবরাহ ছিল তার চেয়ে কিন্তু জ্বালানি সরবরাহ অনেকটা বেড়েছে। আমরা গতকালকে এসেছিলাম, এসে কিন্তু এখানকার যেই গ্রাহকরা আছেন এবং চালকরা আছে তাদের সাথে কথা বলেছি। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে গত 2 দিন আগেও তারা যেই বরাদ্দটি পেত তার চেয়ে পরিমাণ কিন্তু বেড়ে এসেছে এবং সেটি কারো কারো ক্ষেত্রে 3000, 4000 এবং কেউ কেউ 5000 লিটারও বেশি তেল পেয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ডিপো থেকেও আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি যদি একটু ছোট করে জানাই যে গতকাল এবং গত পরশুদিন যেই বরাদ্দ ছিল তার চেয়ে কিন্তু আজকে বরাদ্দ অনেকটা বেড়েছে। আমি যদি একটু পার্থক্য তুলে ধরি যে গতকালকে যে বরাদ্দ দেওয়া হয়েছিল এই মেঘনা ডিপো থেকে অক্টেনের বরাদ্দ ছিল 1,83,000, তবে আজকে কিন্তু সেটি বেড়ে 1,88,000 লিটার হয়েছে, অর্থাৎ 5,000 লিটার কিন্তু বেড়েছে। এবং ডিজেলের বিষয়টা যদি বলি যে 11,82,000 লিটার গতকাল ডিজেল এখান থেকে সরবরাহ হয়েছিল এবং আজকে বিপিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 14,82,000 লিটার, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 3 লাখের উপরে ডিজেল বরাদ্দ বেশি হয়েছে। এবং পেট্রোলও কিন্তু প্রায় বলা যায় যে সেই অনুপাতে বেড়েছে। এবং পাশাপাশি আমি যদি একটু মজুদের বিষয় ছোট করে জানিয়ে রাখি যে দুটো ডিপোর কথা, মেঘনা ফতুল্লা এবং এই গোদনাইলে যে দুটো ডিপো, গতকাল পর্যন্ত তাদের যে ডিপো বরাদ্দ মজুদ ছিল, মেঘনার ফতুল্লা ডিপোতে বরাদ্দ ছিল অকটেন 179 মেট্রিক টন, ডিজেল ছিল গতকাল পর্যন্ত 349 মেট্রিক টন। এছাড়া আপনার অকটেনের মজুদ আরও বেশি ছিল, যে 494 মেট্রিক টন বরাদ্দ ছিল এবং মজুদ ছিল। এছাড়া গোদনাইল ডিপোতে মজুদ রয়েছে আজকে পর্যন্ত, গতকাল বিকেল পর্যন্ত হিসাব অনুযায়ী 277 মেট্রিক টন অকটেন, পেট্রোল 119 মেট্রিক টন, ডিজেল 849 মেট্রিক টন। এই যে বরাদ্দ বাড়ার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে রেশনিং পদ্ধতি যেটা, সেটাও যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও একটু স্বস্তি ফিরবে। তো এই ছিল নারায়ণগঞ্জের মেঘনা ডিপোর সামনে থেকে সবশেষ। রওশন। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে ইমরান আলী সজীব এবং এর আগে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, আবার চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বিপাকেই পড়েছেন ঝিনাইদহের বড় ধান চাষিরা। হঠাৎ করে সব রকম জ্বালানি তেলের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কৃষকরা কি বলছেন জ্বালানি তেলের দাম বাড়ানোর পর? রওশন, একদিকে জ্বালানি তেলের অস্থিরতা, অন্যদিকে বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দিন রাতে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে তাদের বোরো মৌসুমের যে ধান রয়েছে এবং ধানের যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। এদিকে সারা পাম্পে কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পর্যাপ্ত পরিমাণ পর্যন্ত যে ডিজেল সংকটের যে পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ডিজেল কিন্তু তিনি পাচ্ছেন না। এদিকে চাষিরা বলছেন যে তারা নিয়মিত ডিজেল যদি না পান তাহলে তাদের বোরো মৌসুমের যে বাম্পার ফলনের যে আশা সেটি কিন্তু শঙ্কা প্রকাশ করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে যেহেতু এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দিনে এবং রাতে তারা পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় তাদের যে লেখাপড়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এদিকে আমি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জেনারেল ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে কিন্তু তারা বলছেন যে 10 থেকে
12 ঘন্টা পর্যন্ত যে লোডশেডিং সেটি কিন্তু হচ্ছে। তো এই ছিল ঝিনাইদহের যে বিদ্যুতের লোডশেডিং এর যে সর্বশেষ পরিস্থিতি। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রাসেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহেই দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে 1 লাখ টন তেল বোঝাইয়ের পর এমটি নিনেমিয়া নামের জাহাজটি আজ ভোরেই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তেলের এই চালান দেশে পৌঁছালেই কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবারও উৎপাদনে ফিরবে। হাজেরা শিউলির প্রতিবেদন। অপরিশোধিত জ্বালানি তেলের জন্য পুরোপুরি মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বাংলাদেশ। বছরে প্রায় 15 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী আটকে দিলে বন্ধ হয় অপরিশোধিত তেল আমদানি। এতে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে আটকা পড়ে ইস্টার্ন রিফাইনারির 1 লাখ টনের ক্রুড অয়েলের জাহাজ। ফলে স্পট মার্কেট থেকে চড়া দামেই বেশি করে পরিশোধিত তেল কিনতে হচ্ছে সরকারকে। এ অবস্থায় মজুদ তেল দিয়ে টেনে টুনে প্রায় 1.5 মাস চালালেও অপরিশোধিত তেল সংকটে 23 এপ্রিল একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মূল 2টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। অবশেষে যুদ্ধ শুরুর 50 দিন পর বিকল্প পথে লোহিত সাগর দিয়ে আমদানি করা হচ্ছে ক্রুড অয়েল। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাইয়ের পর ভোরেই চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে জ্বালানি তেলবাহী জাহাজটি। পৌঁছাবে মের প্রথম সপ্তাহে। এতে আবার পুরোদমে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি। স্বস্তির খবর, 2 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী মে মাসেই বন্দরে ভিড়বে আরও 2টি জাহাজ। কারণ মে মাসে আপনার টোটাল আমরা দেখতে পাচ্ছেন, আমি 3টা কার্গোর কথা বললাম, প্রায় 3 লাখ টন। আর যদি নর্ডিক প্লাস সহ আমরা আনতে পারি তাহলে বাই মে 31 মের মধ্যে আমাদের 4টা কার্গো, দ্যাট ইজ 4 লক্ষ টন আমরা ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করতে পারবো। এদিকে জ্বালানি সংকট নেই বললেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সড়ক ও নৌপথে পণ্য পরিবহনে ভোগান্তি কাটছে না। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বেড়েছে পণ্য পরিবহন ব্যয়ও। আর চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় বহির্নোঙরে পণ্য খালাস ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের সংকট বেড়েছে। টোটাল 120টা রাত চট্টগ্রামে বসা আছে তেলের সংকটের জন্য, ম্যানেজ করে করে যাচ্ছে, কিন্তু আসামও পাচ্ছে না। সরকার তেল রেট বাড়াইছে, তাও তেল সেটা পাওয়া দরকার, পাচ্ছে না। বর্তমানে বহির্নোঙরে প্রায় 80টি জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করলেও চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ পাচ্ছে না। ফলে খালাসে বিলম্বের কারণে ড্যামারেজ দিতে হচ্ছে আমদানিকারককে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। সাভারে নতুন আতঙ্কের নাম মশা। দিনরাতের ব্যবধান না মেনেই বাড়ছে মশার উপদ্রব। এতে একদিকে যেমন বাড়ছে ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো ঝুঁকি, অন্যদিকে দুর্ভোগে পড়েছেন সাভারবাসী। এ অবস্থায় মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বিস্তারিত দেখুন হুমায়ুন কবিরের প্রতিবেদনে। সাভারের বিভিন্ন এলাকায় ড্রেন, নালা ও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মশক নিধনে যেসব ওষুধ ছিটানো হচ্ছে সেগুলো কার্যকর না হওয়া এবং অপর্যাপ্ত কার্যক্রমকে দায়ী করছেন ভুক্তভোগীরা। মশার উপদ্রব থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা দোকানদারি করতে পারতেছি না ভাই, মশার কামড়ে, মশার যন্ত্রণায় অসুস্থ হয়ে যাচ্ছি। দিনে কামড়ায়, রাতে কামড়ায়, মশার জন্য বসাই যায় না। এমন ভাবে মশায় কামড়াইতেছে, অনেকের দেখা যাচ্ছে জ্বর এসে গেছে। সরকার একটা পদক্ষেপ নেওয়া দরকার, কোনো ওষুধে কোনো কাজ হইতেছে না। উপজেলা প্রশাসন থেকে ওষুধ ছিটানো হলেও সেগুলো কার্যকর নয় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বলছেন, মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সাভারের মানুষ। প্রতিদিন শত শত মানুষের অভিযোগ শুধু মশা নিয়ে। পৌরসভা যদিও মশা নিধনের কর্মসূচি আছে, তাদের মশা ওষুধ দিচ্ছে, কিন্তু এটা পর্যাপ্ত না। মশা ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ অনুযায়ী গবেষণা করে কিভাবে মশা নিধন হয় সেইভাবে ঔষধ আমাদের এই সাভারে ছিটানো উচিত। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি, না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
যখন একটা মশা একদম অসুস্থ রোগীকে কামড়াবে তখন ওই রোগীর দেহ থেকে জীবাণুটা মশার দেহে প্রবেশ করে এবং এই মশাটা যখন আবার কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দিবে তখন ওই জীবাণুটা ওই মানুষের দেহে প্রবেশ করে এবং সে রোগে আক্রান্ত হয়ে পড়ে। মশক নিধনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এক্সিস্টিং যে ঔষধগুলো রয়েছে সেটা মশার উপর ঠিকভাবে কাজ করছে না বলে আমার মনে হয়েছে, যে কারণে আমি একটা টেকনিক্যাল টিম গঠন করেছি এবং সেই টিম আমাকে বেশ কিছু মশার ঔষধ সাজেস্ট করেছে। তা আমরা ইতিমধ্যে সেই ঔষধগুলো ক্রয় করেছি এবং কিছু টেন্ডার প্রক্রিয়াধীন। মশার বংশ বিস্তারের প্রধান উৎস হিসেবে পরিচিত এসব ডোবানালা এবং অপরিচ্ছন্ন ড্রেন, পাশাপাশি উপজেলায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকার কারণে যত্রতত্র ময়লা ফেলার কারণে মশা অবাধে বংশ বিস্তার করছে। এভাবে মশার বংশ বিস্তার যদি ঠেকানো সম্ভব না হয় তাহলে মশাবাহিত নানা রোগের কারণে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হুমায়ুন কবির, এখন, সাভার। 5 বছর ধরে বন্ধ পাবনা সুগার মিল। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি, আখ বহনকারী গাড়িগুলোতেও ধরেছে মরিচা। নানা জটিলতায় 2020 সালে সুগার মিলের আখ মারাই বন্ধ করে দেয় শিল্প মন্ত্রণালয়। মাসুদ রানার প্রতিবেদন। ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ায় ৭৯ কোটি টাকা ব্যয়ে স্থাপিত সুগার মিলটি 1997-98 মৌসুম থেকে বাণিজ্যিকভাবে মারাই মৌসুম চালু করে। তবে শুরুর পর থেকেই লোকসান গুনতে থাকে প্রতিষ্ঠানটি। 27 বছর ধরে ইলেকট্রিকের কাজ করেন মহসিন আলী। একসময় শ্রমিকদের আনাগোনায় মুখরিত কারখানার শুনশান নীরবতায় এখন কাটছে তার দিন। মিলটা যখন চালু ছিল, 600 গাড়ি এখানে আসতো, কুসুরের গাড়ি আসতো। সেই কুসুরের গাড়ি এখানে আনলোড করতো। এখানে এত কৃষক আসতো যে ধারণা করা যায় না। তখনকার একটা আনন্দ ফুর্তি। এখানে যে দোকানপাটগুলো ছিল, চার দোকান ছিল। 2020 সালে শিল্প মন্ত্রণালয় দেশের অন্য কয়েকটি চিনিকলের সাথে পাবনা চিনিকলেরও আখ মারাই বন্ধ করে দেয়। মারাই বন্ধের পর এই অঞ্চলে প্রায় বন্ধ হয়ে গেছে আখ চাষ। জানি না হঠাৎ করে কেন বন্ধ করে দিল। মিলটা তো বেশ আখ ছিল, তারপরেও যদি কর্তৃপক্ষ একটু চেষ্টা করতো আরও ভালো হতো। যখন চালু ছিল তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতাম, কত আনন্দ পেতাম, হাসি খুশি ভরে আমরা কাজ করতাম সবাই মিলে। মিলটা যদি পুনরায় আবার চালু করা হয় তাহলে হয়তো আবার এলাকার বেকার মানুষ যারা আছে তারা কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। মিলটা যদি চালু করে হয়তো 1000-1200 বা 1500 লোকের রিজিকের ব্যবস্থা হবে এবং মিলটা আবার প্রাণ ফিরে পাবে। তবে ব্যবসায়ী নেতারা মনে করছেন ঐতিহ্যবাহী সুগার মিলটি পুনরায় চালু হবে, ফিরবে ওই অঞ্চলের চাঞ্চল্য, গড়ে উঠবে নানা ব্যবসা প্রতিষ্ঠান। এখন আখ চাষের চেয়ে বিদেশে আমরা যতটুকু জানি যে বিভিন্ন বায়ো প্রোডাক্ট, লতা পাতা, অন্যান্য প্রোডাক্ট দিয়ে চিনি তৈরি হয়। সেইগুলো দিয়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিনি উৎপাদন করা দরকার এবং প্রাণচাঞ্চল্য কর্মসংস্থানের জন্য এই চিনি কলটি চালু করা দরকার। মিল ব্যবস্থাপনা পরিচালক বলছেন, মিল দীর্ঘ সময় চালু রাখলে এবং চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করলে লাভবান হওয়া যাবে। শুধুমাত্র চিনি উৎপাদন করে বর্তমান প্রেক্ষাপটে লাভজনক করা কঠিন। সেক্ষেত্রে আমাদের এখন ভবিষ্যতে যেই চিন্তাটাই আমরা করব আখ নিয়ে, চিনি উৎপাদন নিয়ে, সেক্ষেত্রে আমাদের চিনির পাশাপাশি বাই প্রোডাক্টগুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে কাজে লাগালে এটা আমাদের লাভজনক করা সম্ভব। প্রতি বছর বন্ধ চিনিকলে কর্মচারীদের বেতন ভাতা দিতে হয় 1.5 কোটিরও বেশি। এখন পাবনা। চলতি বছর নেত্রকোনায় ভালো দামে বিক্রি হচ্ছে কুমড়া। কৃষকরা বলছেন ফলন কম হলেও ভালো দাম পাওয়াতে খুশি তারা। এদিকে কৃষি বিভাগ বলছে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। রিফাত আহমেদ রসেলের প্রতিবেদন। হাওড়ের মাঠ থেকে তোলা শত শত মিষ্টি কুমড়া বস্তা ভর্তি করে ট্রাকে তোলা হয়। এরপর এসব মিষ্টি কুমড়া পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। জেলার 6টি উপজেলায় প্রায় 500 হেক্টরের বেশি জমিতে এবার মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। এখানকার মিষ্টি কুমড়া রাজধানী ঢাকা ছাড়াও রংপুর, বগুড়া, যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। গত বছর কেজি প্রতি 8 থেকে 15 টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। কৃষকের মনে করেন দামের কারণে একটু উন্নত হইতে পারছি আমরা। কুমড়ার দাম অনেক বেশি গত বছরের তুলনায়, তাই আমরা সবাই আনন্দিত
বস্তা বইয়ের প্যাকেট করে গাড়ি ভরি, গাড়ি দিনাজপুর যা, পাবনা যা, বগুড়া যা, অনেক জায়গায় মিষ্টি কুমড়াকে চাপা। চাষিরা বলছেন চারা রোপণের পরপরই অতিবৃষ্টিতে অনেক চারা নষ্ট হয়ে গেছে, কমেছে উৎপাদন। যদিও উৎপাদন কমলেও বাড়তি দাম পাওয়ায় লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। কাতি মাসে প্রথম যে সময় চারা লাগানো হয়েছে এই সময় একটা বৃষ্টি আসছিল, বৃষ্টি আইসা চারা নষ্ট করে ফেলাইছে। গত বছর লাউ বেশি হয়েছে, এবার কম হইলো, এবার দাম বেশি, গেছবার দাম কম ছিল। কৃষি বিভাগ বলছে হাওড় অঞ্চলে মিষ্টি কুমড়া সহ অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও উৎসাহ দেয়া হচ্ছে। বিশেষ করে বিষমুক্ত সবজি চাষ ও মানসম্পন্ন বীজ ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন তারা। পরামর্শ থাকবে যে যখন বীজ উৎপাদন হবে তখন আমাদের জন্য বীজের কোয়ালিটিটা ইনশিওর হয়, এবং এটা আমরা আমাদের দপ্তর থেকে আমাদের পরামর্শ থাকবে। পাশাপাশি উৎপাদন পর্যায়ে যে প্র্যাকটিসগুলো করতে হবে, বিশেষ করে আমরা বিষমুক্ত সবজির কথা বলি, সেক্ষেত্রে আমাদের ফেব্রুয়ারি ফাতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মিষ্টি কুমড়াতে হাওড়ের মধ্যে কিন্তু আমরা করেছি এবার। চলতি বছর জেলায় মোট 736 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32,000 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 80 কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।